আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 7 শব্দ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তর নির্বাচন। প্রশ্নমান 1। প্রশ্ন 1, নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না? উত্তর হবে অপশান ডি, শূন্য মাধ্যম। 2, ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নিবন্ধনের সময়কাল হলো? উত্তর হবে অপশান সি, 0.1 সেকেন্ড। 3, নিম্নের কোনটি মধ্যকর্ণের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে অপশান ডি, ককলিয়া। 4, বস্তুর কম্পনের সৃষ্টি হয়? উত্তর হবে অপশান ডি, শব্দ। 5, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো? উত্তর হবে অপশান ডি, বেল। 6, আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান বি, শব্দোত্তর শব্দ তরঙ্গ। 7, শব্দ হলো এক প্রকার? উত্তর হবে অপশান সি, শক্তি। 8, হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর কত? উত্তর হবে অপশান এ, 45 ডেসিবেল। 9, কম্পাঙ্কের একক হলো? উত্তর হবে অপশান ডি, হার্টজ। 10, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত? উত্তর হবে অপশান ডি, 16.6 মিটার। তারপর বি, অতিরিক্ত সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1। প্রশ্ন 1, শব্দের দ্রুতি কোন মাধ্যমে সর্বাধিক? উত্তর হবে কঠিন মাধ্যমে। 2, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত? উত্তর হবে 346 মিটার পার সেকেন্ড। 3, সূর্যে বিস্ফোরণ হলে আমরা শব্দ শুনতে পাই না কেন? এই যে সূর্যে বিস্ফোরণের শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কেন? উত্তর লিখবে এখান থেকে এতটা। সূর্য ও পৃথিবীর মাঝে কোনো জড় মাধ্যম নেই, অর্থাৎ শূন্যস্থান। যেহেতু শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাই সূর্যে কোনো বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবী থেকে শোনা যায় না। এখান থেকে এতটা। 4, শব্দের কম্পাঙ্কের একক কি? উত্তর হবে হার্টজ। 5, শব্দ দূষণ কি এককে মাপা হয়? উত্তর হবে বেল বা ডেসিবেল। 6, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কম্পাঙ্কের একক হার্টজ, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। 7, শব্দের উৎসকে কি বলে? উত্তর হবে শনক। শব্দের উৎসকে শনক বলে। 8, শব্দের বিস্তারের জন্য কি প্রয়োজন? উত্তর হবে জড় মাধ্যম। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। 9, শব্দের তীক্ষ্ণতা কোন বিষয়ের উপর নির্ভর করে? 165 নম্বর পাতায় শব্দের তীক্ষ্ণতার নির্ভরযোগ্য বিষয়গুলি শুধু নামগুলো লিখবে। 1, কম্পাঙ্কের ওপর। 2, তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। 3, শব্দের স্থায়িত্বের ওপর। 4, তীব্রতার ওপর। শুধু 4টে নাম লিখে দেবে। 10, সোনার এর পুরো কথাটি কি? 163 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11, কানের প্রধান 3টি অংশ কি কি? 166 নম্বর পাতায় লিখবে কানের প্রধান 3টি অঙ্গ হলো? 1, বহিঃকর্ণ। 2, মধ্যকর্ণ। 3, অন্তঃকর্ণ। কানের 3টি প্রধান অঙ্গ হচ্ছে বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। এই 3টে নাম শুধু লিখে দেবে। তাহলে কানের প্রধান 3টি অংশ হচ্ছে বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। 12, ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি? উত্তর হবে কর্টি। ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি? উত্তর হবে কর্টি। ক, টয় রেপ হস্যি। তারপর সি, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রশ্নমান 2। প্রশ্ন 1, শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। 158 নম্বর পাতায় শব্দের প্রতিফলনের সূত্র এখান থেকে এতটা। 2, অনুরণন বলতে কি বোঝো? 160 নম্বর পাতায় অনুরণন এখান থেকে এতটা।
3 সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বলতে কি বোঝো? 165 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 4 তরঙ্গ কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? 155 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রথমে তরঙ্গের সংজ্ঞা, তারপর তরঙ্গের প্রকারভেদ। এখান থেকে এতটা। 5 অডিটোরিয়ামের দেওয়ালে নরম প্যাড থাকে কেন? উত্তর, অডিটোরিয়াম বা আধুনিক সিনেমা হলের দেওয়ালে নরম প্যাড লাগানো থাকে কারণ নরম প্যাডে শব্দের প্রতিফলন ব্যাহত হয়, তাই অনুরণন সৃষ্টি হতে পারে না। এই জন্যে শব্দ শ্রোতার কানে স্পষ্টভাবে পৌঁছায়। 6 1 সেকেন্ড তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? উত্তর হবে তরঙ্গ বেগ। তার সাথেই আছে পর্যায়কাল কাকে বলে? 156 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 7 শব্দের প্রতিধ্বনির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 161 নম্বর পাতায় লিখবে শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগগুলি হলো 1 প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, আর 2 প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা যায়। 8 শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, শব্দের বৈশিষ্ট্যগুলি হলো 1 শব্দের উৎসকে সনক বলে এবং সনকের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। 2 শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। 3 শব্দ এক প্রকার স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গ। 9 শব্দের গুণ বা জাতি কাকে বলে? 165 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 10 কানের মধ্যে শব্দের বিস্তার কৌশল সংক্ষেপে বর্ণনা করো। 166 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 11 শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 167 নম্বর পাতায়। শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব থেকে দুটো পয়েন্ট লিখবে। একটা শ্রবণ ইন্দ্রিয়ের ক্ষতিতে যে দুটো পয়েন্ট আছে তার মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে, আর একটা যেটা অন্যান্য শারীরিক বা মানসিক ক্ষতি থেকে যে 4টে পয়েন্ট আছে তার মধ্যে একটা পয়েন্ট লিখবে। 1 নম্বর থেকে যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে, আবার 2 নম্বর থেকে যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে। 12 প্রতিধ্বনি কাকে বলে? 159 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 13 কম্পাঙ্ক কাকে বলে? এর একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, আর কম্পাঙ্ক কাকে বলে পাবে 156 নম্বর পাতায়। কম্পাঙ্ক কাকে বলে লিখবে এখান থেকে এতটা, আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ। 14 শব্দ দূষণের দুটি উৎস উল্লেখ করো। 167 নম্বর পাতায়। শব্দ দূষণের এখানে 4টে উৎস দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিও। 15 শব্দের প্রাবল্য বলতে কি বোঝো? 164 নম্বর পাতায়। প্রাবল্য এখান থেকে এতটা। তারপর 3 স্তম্ভ মেলাও। 1 শ্রবণেরতর শব্দ, এটা হবে বি। অপশান বি বস্তুর কম্পন সেকেন্ডে 20 কম। 2 শ্রুতিগোচর শব্দ, এটা হবে এ বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 হার্টজ। 3 কম্পাঙ্ক, এটা হবে সি হার্টজ। 4 তরঙ্গের বিস্তার, এটা হবে ডি মিটার। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 3। প্রশ্ন 1 একটি পরীক্ষা দ্বারা দেখাও যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। 154 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 2 একটি পরীক্ষা দ্বারা দেখাও যে শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যম প্রয়োজন। 157 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এই পরীক্ষাটা এখান থেকে এতটা লিখে দেবে। এই ছবিটা আঁকার পর এখান থেকে এতটা লিখে দেবে। শুধু জেনে রেখোর অংশটা লিখবে না, এই অংশটা শুধু লিখবে না, তার বাকিটা এখান থেকে এতটা লিখবে। 3 একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে কমপক্ষে কত দূরে রাখতে হবে তা নির্ণয় করো। 160 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 4 শব্দ দূষণ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায়গুলি উল্লেখ করো। 167 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর 168 নম্বর পাতায়।
এখান থেকে এতটা। 5 তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। 157 নম্বর পাতায় এখান থেকে এতটা। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক এখান থেকে এতটা। শুধু এই কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক যে বক্সে দেওয়া আছে এটা লিখবে না, এই অংশটা বাদ দিয়ে বাকি এখান থেকে এতটা লিখে দেবে। 6 মানুষের কানের মধ্যে দিয়ে শব্দ বিস্তারের কৌশল আলোচনা করো। এই একই উত্তর প্রশ্ন দিয়েছিল সি এর 10 নম্বরে। এই উত্তরটা পাবে 166 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 সোনার এর সাহায্যে কিভাবে সমুদ্রের জলের গভীরতা নির্ণয় করা যায়। 161 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। তারপর গাণিতিক প্রশ্নাবলী প্রশ্নমান 3। প্রশ্ন 1 বায়ুতে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এটা পাবে 159 নম্বর পাতায়। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 160 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 2 কিলোহার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 35 সেন্টিমিটার, 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তরঙ্গটি কত সময় নেবে। শব্দের কম্পাঙ্ক এন যেটা দেওয়া আছে 2 কিলোহার্টজ, এবার কিলোহার্টজকে হার্টজে নিয়ে যাবো, তাহলে 2 কিলোহার্টজ মানে হচ্ছে 2000 হার্টজ। তাহলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে ল্যামডা, সেটা দেওয়া আছে 35 সেন্টিমিটার। আমরা জানি এটা হচ্ছে ফর্মুলা, শব্দের বেগ v = n × ল্যামডা, বা v = এখান থেকে v বের করবো, n আমরা প্রথমে বের করেছি 2000 হার্টজ ইন্টু ল্যামডা হচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য 35। তাহলে v = কত হবে, দুটো গুণ করলে 70,000 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার সেন্টিমিটার পার সেকেন্ড ছিল, এবার এটাকে মিটার নিয়ে যাবো, সেন্টিমিটারটাকে মিটার নিয়ে যাবো, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বা v = 70,000 ভাগ 100 মিটার হবে 700 মিটার পার সেকেন্ড। অতএব শব্দ 700 মিটার দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। তাই শব্দ 1 মিটার দূরত্ব অতিক্রম করে 1/700 সেকেন্ডে। অতএব শব্দ 1.5 কিলোমিটার, যেটা হচ্ছে 1500 মিটার, কিলোমিটারটাকে মিটার নিয়ে গেলাম, 1.5 কিলোমিটার মানে হচ্ছে 1500 মিটার দূরত্ব অতিক্রম করে 1/700 × 1500 সেকেন্ড। এখান থেকে আমরা পাচ্ছি 2.14 সেকেন্ড। অতএব উত্তর কি লিখব, 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তরঙ্গটি 2.14 সেকেন্ড সময় নেবে। এটাই হচ্ছে অ্যান্সার। 3 50 হার্টজ ও 100 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুরশলাকা কম্পনশীল অবস্থায় জলের পৃষ্ঠে স্পর্শ করলে যথাক্রমে 0.6 সেন্টিমিটার ও 30.36 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করে। এই দুটি তরঙ্গ বেগের তুলনা করো। ধরি প্রথম তরঙ্গ, যেটা হচ্ছে প্রথম তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ বেগকে ধরছি আমরা v1, আর কম্পাঙ্ককে ধরছি আমরা n1 যেটা দেওয়া আছে 50 হার্টজ, আর দৈর্ঘ্যকে আমরা ধরছি λ1 যেটা দেওয়া আছে 0.6 সেন্টিমিটার। আর দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে বেগ আমরা ধরছি, তরঙ্গ বেগকে আমরা ধরছি v2, কম্পাঙ্ক n2 যেটা দেওয়া আছে 100 হার্টজ, আর দৈর্ঘ্য λ2 যেটা দেওয়া আছে 30.36 সেন্টিমিটার। এবার শর্তানুসারে এটা ফর্মুলা আমরা জানি, v = n × ল্যামডা, এখানে v এর জায়গা হবে v1 n1 × λ1, বা v1 = তাহলে n1 হচ্ছে 50 × λ1 হচ্ছে 0.6, দুটোকে গুণ করলে আমরা v1 পাচ্ছি 30 সেন্টিমিটার। v2-র ক্ষেত্রে একই হবে, এখানে এটা ফর্মুলা v = n × ল্যামডা, এখানে v এর জায়গা হবে v2, যেহেতু এটা দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে বের করছি তরঙ্গ বেগ, তাহলে v2 = n2 × λ2, বা v2 = n2 হচ্ছে আগেই বের করেছি 100 লিখলাম, ইন্টু λ2 হচ্ছে 30.36 এটা লিখলাম। এই দুটোকে গুণ করলে আমাদের উত্তর হবে, বা v2 = 3036 সেন্টিমিটার। এবার তুলনা করতে হবে, অতএব অনুপাত বের করছি, v1/v2 হচ্ছে 30/3036। এই দুটোকে আমরা 6 দিয়ে কাটলাম, লিখেও দিয়েছি দেখো 6 দিয়ে কাটা হলো, এটা তোমরা লিখো না, আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই দুটোকে আমরা 6 দিয়ে কাটলাম,
30কে 6 দিয়ে কাটলে হবে 5, আর 3036কে আমরা 6 দিয়ে কাটলে হবে 506। এটা ভাগ করে দেখে নেবে রাফে। বা V1/V2 হচ্ছে তাহলে 5/506। তাহলে এটাকে অনুপাতে লিখে দিই, বা V1:V2 5:506। অতএব তরঙ্গ দুটির বেগের অনুপাত হলো 5:506। এটাই হচ্ছে অ্যান্সার। 4, এক ব্যক্তি দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ফায়ারিং করলো এবং 2 সেকেন্ড ও 3 সেকেন্ড পরে প্রথম ও দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে পাহাড় দুটির ব্যবধান কত? প্রথমে আমি বিষয়টা ছবির মধ্যে এঁকেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দুটো পাহাড়, প্রথম পাহাড় আর দ্বিতীয় পাহাড়। এখানে ব্যক্তিটি দাঁড়িয়ে ফায়ারিং করলো, তাহলে এখান থেকে প্রথম পাহাড়ের দূরত্ব আর দ্বিতীয় পাহাড়, টোটাল XY যে, এবার আমার টোটাল দূরত্বটা চেয়েছে। এখান থেকে প্রথম পাহাড়ের দূরত্ব এটা X, আর ব্যক্তি যেখান থেকে ফায়ার করেছে সেখান থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব হচ্ছে Y। এবার এই দুটোকে আমরা যোগ করলে প্রথম আর দ্বিতীয় পাহাড়ের যে মোট টোটাল দূরত্ব সেটা আমরা পেয়ে যাব। তাহলে ওটাই আমি লিখেছি। দেখো, ধরি ব্যক্তিটি ও বিন্দুতে দাঁড়িয়ে ফায়ারিং করলো। ও বিন্দুতে বললাম ব্যক্তিটি দাঁড়িয়ে ফায়ারিং করছে। তার ধরি ও বিন্দু থেকে ব্যক্তি ও প্রথম পাহাড়ের দূরত্ব X মিটার। ও বিন্দু থেকে প্রথম পাহাড়ের দূরত্ব হচ্ছে X মিটার, এবং ও বিন্দু থেকে ব্যক্তি ও দ্বিতীয় পাহাড়ের দূরত্ব হচ্ছে Y মিটার। যেটা এঁকেছি সেটাই আমরা লিখলাম, যেটা ধরলাম। অতএব দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব হচ্ছে X + Y মিটার। তো বললাম দুটোকে যোগ করলে আমরা প্রথম আর দ্বিতীয় পাহাড়ের মধ্যেকার দূরত্বটা পেয়ে যাব। তাই জন্য তাহলে দুটি পাহাড়ের মধ্যে দূরত্ব হচ্ছে X + Y মিটার। ফায়ারিংয়ের শব্দ উৎপন্ন হবার পর শব্দটি ও বিন্দু থেকে X মিটার এবং Y মিটার দূরত্ব অতিক্রম করে প্রতিফলিত হয়ে আবার ব্যক্তির কাছে ফিরে এলো। অর্থাৎ শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব হবে D1 এবং D2 মিটার। অতএব D1 = 2x মিটার। কারণ D1 হচ্ছে X প্লাস D2 হচ্ছে আবার X হচ্ছে, তাহলে 2x মিটার, মানে যতটা গেছে ততটাই ফিরেছে, সেই জন্য D1 হবে 2x মিটার। প্রথম পাহাড়ের ক্ষেত্রে এটা ধরলাম, শব্দটা যতটা যাবে ততটাই ফিরবে, তার মানে যাচ্ছে X মিটার, তাহলে ফিরছে X মিটার, তার মানে 2x মিটার হচ্ছে। একইভাবে তাহলে দ্বিতীয় পাহাড়ের ক্ষেত্রেও যেহেতু আমরা Y ধরেছি ব্যক্তিটির থেকে দূরত্ব, তাহলে সেক্ষেত্রেও হবে D2 হচ্ছে 2y মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে D1 = V × T1। এখানে V দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, দূরত্ব T1 যেটা দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে D1 মানে দূরত্ব, এটা হচ্ছে ফর্মুলা, সরি এটা V দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, আর T1 মানে যেটা হচ্ছে সময় দেওয়া আছে 2 সেকেন্ড। আর ফর্মুলাটা হচ্ছে দূরত্ব = বেগ × সময়। দূরত্ব হচ্ছে D, বেগ হচ্ছে V, সময় হচ্ছে T। তাহলে বা ডি, এবার প্রথম শব্দের ক্ষেত্রে প্রথম পাহাড়ের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে D1, V তো দুটোর ক্ষেত্রেই কমন, যেটা হচ্ছে বেগ, আর প্রথম পাহাড়ের ক্ষেত্রে সময় হচ্ছে T1। তাহলে বা D1 = আমরা প্রথমে বের করলাম 2x বসিয়ে দিয়েছি = V দেওয়া আছে 330 × T1 হচ্ছে 2 সেকেন্ড, এটাও দেওয়া আছে। তাহলে বা x = তাহলে কত হবে 330 × 2, এটা নিচে চলে আসবে ভাগ 2, 2 2 কেটে গেল, তাহলে থাকলো 330, বা x = হচ্ছে 330 মিটার। তাহলে x এর মান পেয়ে গেলাম, প্রথম পাহাড় থেকে ব্যক্তিটির দূরত্ব পেয়ে গেলাম 330 মিটার। এরপর দ্বিতীয় পাহাড় বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে, বললাম দূরত্ব হচ্ছে D2, আর Vটা দুটো ক্ষেত্রে সমান, আর সময় হচ্ছে T2, বা D2 আগে বের করেছি, D2 হচ্ছে 2y = V হচ্ছে 330, এটা বইতে দেওয়া আছে, ইন্টু T2 বইতে দেওয়া আছে 3 সেকেন্ড, বা y = তাহলে এটা কত হবে 330 × 3 ভাগ নিচে 2 চলে আসবে, তাহলে ভাগ হবে 2, তাই 330কে 2 দিয়ে কাটলে হবে 165, আবার 165কে 3 দিয়ে গুণ করলে হবে 495 মিটার। তাহলে বা y এর মান পেলাম 495 মিটার। এবার এই দুটোকে যোগ করলে আমরা প্রথম আর দ্বিতীয় পাহাড়ের মধ্যেকার দূরত্ব পেয়ে যাব। তাহলে অতএব পাহাড় দুটির ব্যবধান হলো X + Y হচ্ছে x এর মান হচ্ছে 330 প্লাস y এর মান হচ্ছে এক্ষুনি বের করলাম 495, এই দুটোকে যোগ করলে হবে 825 মিটার। তাহলে উত্তর লিখবে যে পাহাড় দুটির ব্যবধান হচ্ছে 825 মিটার, এটাই হবে অ্যান্সার। পাহাড় দুটির ব্যবধান 825 মিটার, এটাই হবে অ্যান্সার। 5, 4 পদাংশে যুক্ত প্রতিধ্বনি শুনতে হলে সব উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন?
আমরা জানি 4 পদাংশ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হবে 4/5 সেকেন্ড এবং বায়ুতে শব্দের বেগ হচ্ছে দেওয়া আছে 300, এটা আমরা জানি 332 মিটার পার সেকেন্ড। যদি আলাদা করে বলে দেওয়া না থাকে তাহলে আমরা এটাই ধরি যে বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। অতএব 2x কত হবে, এই দুটো গুণ করতে হবে, 332 মানে শব্দের বেগ আর শব্দ নির্বন্ধ, এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 2x হচ্ছে 332 ইন্টু 4/5 বা x কত হবে 332 ইন্টু 4/5, এটা উপরে আছে তাহলে নিচে চলে যাবে, তাহলে হাফ হয়ে যাবে 1/2। তাহলে এবার 4কে 2 দিয়ে কাটলাম 2, তাহলে উপরে কত হচ্ছে 332 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হবে 664 আর নিচে থাকছে 5। তাহলে ভাগ করলে আমরা পাবো বা x 132.8 মিটার। উত্তর লিখব, অতএব উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 132.8 মিটার হওয়া প্রয়োজন। এটাই হচ্ছে অ্যান্সার। 6 নম্বর যে গাণিতিক প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা ভুল দেওয়া আছে, তাই এর সমাধান সম্ভব নয়।